দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিধ্বংসী হামলার মুখে ইসরায়েলের হাইফা। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে রাতভর যৌথ বাহিনীর বোমাবর্ষণ। হরমুজ প্রণালী খুলে দিতে আরও 24 ঘন্টা সময় বাড়ালেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই জলপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির। ইরানের গভীর থেকে সেনাকে উদ্ধারের পর আলোচনায় মার্কিন প্রযুক্তি CSEL। তেহরান না জানলেও নিখোঁজ এয়ারম্যানের নিখুঁত অবস্থান ছিল ওয়াশিংটনের কাছে। শিরোনামগুলো দেখছেন। এসব বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিধ্বংসী হামলার মুখে পড়েছে ইসরায়েলের হাইফা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরীতে রাতভর মিসাইল হামলা চালায় আইআরজিসি। বিভিন্ন স্থাপনায় আঘাত হানে ইরানি মিসাইল, যাতে প্রাণ গেছে 2 ইসরায়েলির। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। জ্বলছে হাইফা। ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহরটিতে রোববার রাতভর মিসাইল হামলা চালায় ইরান, যার মধ্যে বেশ কয়েকটি আঘাত হানে হাইফার আবাসিক এলাকায়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে, উদ্ধার করা হয়েছে একাধিক মরদেহ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই। ইসরায়েলের হাইফায় চালানো ইরানের হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এই হামলাকেই। এদিকে অপর একটি হামলা ইরানি মিসাইল আঘাত হানে তেল আবিবের পানি সংরক্ষণাগার এবং সুয়ারেজ লাইনে, যার কারণে পানিতে ভেসে যেতে দেখা যায় বিস্তীর্ণ এলাকা। ইরানের হামলার কারণে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন অনেক ইসরায়েলি। এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর পাশাপাশি সৌদি আরবও 2টি ড্রোন ধ্বংসের দাবি জানিয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আরও বিধ্বংসী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান জুড়ে বাড়িয়েছে হামলার তীব্রতা। একদিনের প্রাণহানির শিকার কমপক্ষে 34 জন। ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত তেহরান। কেবল রাজধানীতেই নিহত সংখ্যা 23 জন, আহত শতাধিক মানুষ। আবারও হামলা শিকার হয়েছে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। দফায় দফায় বিস্ফোরণে কাঁপছে তেহরান। পূর্ব, পশ্চিম, দক্ষিণ শহরের বিভিন্ন অংশে একযোগে বোমা ফেলছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। একদিনে ব্যাপক রক্তপাতের শিকার ইরানের রাজধানী। আবারও হামলার টার্গেট হয়েছে দেশটির অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শারিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। ক্যাম্পাস জুড়ে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। হামলার শিকার পার্শ্ববর্তী গ্যাস স্থাপনাও। রাজধানীর বাইরে আগ্রাসনের শিকার আরও কয়েকটি শহর। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কারাজ, শিরাজ, ইস্পাহান এবং বুশেহারেও। কোম ও বাহারেস্তানেও হতাহতের খবর পাওয়া গেছে। মধ্যাঞ্চলে হামলায় নিহত হয়েছে এয়ার ডিফেন্স একাডেমির কমান্ডার মাসুদ জেয়ার। যৌথ বাহিনীর হামলায় তৃতীয়বারের মতন আক্রান্ত আহওয়াজ শহীদ সোলাইমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। টার্গেট করা হচ্ছে বিদ্যুৎ স্থাপনা, জ্বালানি প্লান্ট ও পানি শোধনাগার। সৌদি আরব জানিয়েছে আকাশে 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। হরমুজ প্রণালী খুলে দিতে কোনো হুমকি ধামকিতে কাজ না হওয়ায় এবার ইরানের উদ্দেশ্যে রীতিমতো গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ব্যবহার করেছেন অকথ্য শব্দ। একই সাথে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটামের সময়সীমা বাড়িয়েছেন আরও 24 ঘন্টা। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরকে পরিণত হবে ইরান। আবারও দিয়েছেন এমন হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া 10 দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। এরই মধ্যে আবার নতুন ডেডলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানালেন মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টা ইরানের শেষ সময়, অর্থাৎ তেহরানের জন্য বুধবার মধ্যরাত। এরই মধ্যে আবার ট্রুথ সোশ্যালে অকথ্য গালিগালাজে পূর্ণ আরেকটি পোস্ট দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সবকিছু উড়িয়ে দেয়া হবে। যেভাবে 1 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে আসছে ইরান, এবারও জানালো তেমনই প্রতিক্রিয়া। এক টুইট বার্তায় আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, আর কখনোই আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। পারস্য উপসাগরে নতুন বন্দোবস্তের প্রস্তুতির কথাও জানিয়েছে আইআরজিসির নেভি। For the past 48 years, ইরানের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো ভয়াবহ আগ্রাসনের শিকার হবে। ট্রাম্পের হুমকির জবাবে এমন পাল্টা হুমকি দিয়েছে তেহরান। in case Iran's infrastructure ইরানের অবকাঠামোয় হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত একই ধরনের স্থাপনায় আক্রমণের মধ্য দিয়ে জবাব দেওয়া হবে। 48 বছর ধরে মার্কিন প্রশাসন ইরানকে হুমকি দিলেও আমরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছি। নিজেদের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইরানের মানুষ। কেবল 37 দিন ধরে নয়, 5 দশক ধরে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত আমরা। সেনারা দেখিয়ে দিয়েছে শত্রুপক্ষ আরেকটি ভুল হিসাব করেছে। something that we will do it. ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী ঘিরে আটকা পড়ে আছে কয়েক হাজার জাহাজ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সম্ভাব্য 45 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনা করেছে মধ্যস্থতাকারীরা। প্রস্তাবের শর্ত দুই পক্ষের হাতেই পৌঁছেছে বলে জানানো হয়। রোববার এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ম্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের সূত্রে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হয়, 2 ধাপের যুদ্ধবিরতি কাঠামো নিয়ে আলোচনা চলছে। সাময়িক এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে উন্মুক্ত হতে পারে স্থায়ী যুদ্ধ বন্ধের পথ। হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের পরমাণু কর্মসূচির মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনা হতে পারে দ্বিতীয় ধাপে। মধ্যস্থতাকারীদের মধ্যে রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্কের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে সরাসরি যোগাযোগ করছেন তারা। ইলেকট্রনিক এয়ার ডিফেন্স ব্যবস্থার সহায়তায় যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি করেছে ইরান। 5 এপ্রিল ভোরে ইস্পাহানের দক্ষিণে আকাশসীমায় ঢোকা মার্কিন বাহিনীর কয়েকটি বিমান লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় তেহরান। তাদের দাবি, অভিযানে অংশ নেওয়া 2টি C-130 পরিবহন বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারকে আঘাত করে জরুরি অবতরণে বাধ্য করা হয়। ইরানের ভাষ্য অনুযায়ী পরবর্তীতে মার্কিন বাহিনী নিজেরাই ওই ক্ষতিগ্রস্ত বিমান ও সরঞ্জামে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে, যাতে ঘটনাটি আড়াল করা যায়। তেহরান আরও দাবি করেছে, ভবিষ্যতে যে কোনো অনুপ্রবেশ বা সামরিক অভিযান কঠোরভাবে প্রতিহত করা হবে। সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা শত্রুদের একাধিক বিমান ধ্বংস করেছি। এক্ষেত্রে আমরা নতুন অস্ত্র ব্যবহার করেছি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে আমরা শত্রুদের বিমানগুলো ধ্বংস করতে পেরেছি। ট্রাম্পের হুমকির পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন দিয়েছেন আব্বাস আরাগচি। রোববার ইরানের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন জয়শঙ্কর। লিখেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে, যদিও এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে ভারতের ইরান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। শত্রুর ঘরে ঢুকে সেনাকে উদ্ধার, প্রাণপণ চেষ্টা করেও নিখোঁজ মার্কিন এয়ারম্যানকে ধরতে পারেনি ইরান। অথচ নিখুঁত অবস্থান জানত যুক্তরাষ্ট্র। মার্কিনীদের জন্য এই মিশন সোজা হলেও ইরানিদের জন্য ছিল খড়ের গাদায় সুই খোঁজার মতো। নেপথ্যে রয়েছে প্রযুক্তি আর বিশেষ প্রশিক্ষণ। কি সেই বিশেষ উপায়, যে পন্থা অবলম্বন করে আটকে পড়া মার্কিন সৈনিকেরা শত্রুপক্ষের ভূখণ্ড থেকে উদ্ধার পায়? শুক্রবার ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান। ইজেক্ট করে প্রাণে বাঁচেন আকাশযানটির 2 এয়ারম্যান।
শত্রুপক্ষের ভূখণ্ডের ভিন্ন ভিন্ন দুই স্থানে পতিত হন ওই দুই মার্কিন সেনা। সময়ের ব্যবধানে ইরানের থাবার নিচ থেকে ঠিকই ছৌ মেরে এয়ারম্যানদের উদ্ধার করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ন্যূনতম হদিসও পায়নি তেহরান। মূলত এর কারণ সামরিক গ্রেডের এক ধরনের জিপিএস ট্র্যাকার, যা সাধারণত মার্কিন পাইলট কিংবা ক্রুদের জ্যাকেটে থাকে এবং এটি শুধুমাত্র মার্কিন স্যাটেলাইট বা বিশেষ বিমানেই ধরা পড়ে, যার নাম কমব্যাট সার্ভাইভার ইভেডার লোকেটর CSEL বা সংক্ষেপে বিকন। এর মাধ্যমে ক্রুর অবস্থান পরিবর্তন হলেও নিখুঁতভাবে তা জানতে পারে কমান্ড সেন্টার, যার ফলে ইরানিরা যখন বড় এলাকায় তল্লাশি চালাচ্ছিল তখন মার্কিনিরা ঠিকই জানত কোথায় কোন পাহাড়ের খাঁজে লুকিয়ে আছে তাদের সেনা। এই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সাধারণ যে কোনো জিপিএস এর চাইতে আলাদা ও নিরাপদ। যেখানে মুঠোফোনে সাধারণ জিপিএস চলে ইন্টারনেটের উপর ভিত্তি করে, সেখানে বিকনের সরাসরি যোগাযোগ হয় মহাকাশে থাকা বিশেষ মিলিটারি স্যাটেলাইটের সাথে, অর্থাৎ এর জন্য কোনো টাওয়ার বা নেটওয়ার্কের প্রয়োজন পড়ে না। পৃথিবীর যে কোনো দুর্গম এলাকা বা মরুভূমি থেকে সিগন্যাল পাঠাতে সক্ষম এই বিকন শত্রুপক্ষের সাধারণ ট্র্যাকার বা রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যানারে ধরা পড়ে না, কেননা বার্স্ট ট্রান্সমিশন নামক বিশেষ পদ্ধতিতে মাত্র কয়েক মিলিসেকেন্ডের জন্যই ডেটা অতি ক্ষুদ্র আকারে স্যাটেলাইটে পাঠায় বিকন। অবশ্য এই ডেটা শুধু পাঠালেই হবে না, বিকনের তথ্য শত্রুপক্ষ ধরে ফেললেও তা শক্তিশালী কোড দিয়ে লক করা থাকে, ফলে সেখান থেকে নয়েজ শুনতে পারবে প্রতিপক্ষ। এমনকি এই কোড ভাঙার মতো সুপার কম্পিউটার বা প্রযুক্তিও ইরানের কাছে নেই। এছাড়াও শত্রু ভূখণ্ডে টিকে থাকার মতো বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় মার্কিন সেনাদের, যে কারণে এমন পরিস্থিতিতে তাদের ধরতে পারা বেশ কঠিন হয়ে পড়ে প্রতিপক্ষের জন্য। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অব্যাহত আছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 2.2% বেড়েছে, যা প্রায় $2.5। ফলে ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $111.43। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়েছে $3। ফলে এই তেল ব্যারেল প্রতি $114.57 লেনদেন হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর জ্বালানি সরবরাহে অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়েছে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তীব্র জ্বালানি সংকটে রান্নার গ্যাস না পেয়ে আদিম পদ্ধতিতে ফিরে যাচ্ছে গ্রাম থেকে শহরের বাসিন্দারাও। তবে তা নিয়েও রয়েছেন নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ। আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহ দিচ্ছে মোদী সরকার। রান্নার জন্য চাই সিলিন্ডার গ্যাস, তার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। ভারতের মুম্বাইয়ের এই দৃশ্য এখন নিত্যদিনের বাস্তবতা। কয়েকদিন ধরেই গ্যাস সংকটে অতিষ্ঠ শহরবাসী। এলপিজি না পেয়ে বেছে নিচ্ছেন বিকল্প পথ। কেরোসিন, কয়লা আর বায়োগ্যাস এসবেই এখন ভরসা। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়াতে। সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাকে তো আমার সন্তানদের জন্য রান্না করতে হবে, তাই আমি কাঠের আগুনেই বাধ্য হয়ে রান্না করছি। গ্রামাঞ্চলে কেরোসিন বা কয়লার রান্না তুলনামূলকভাবে সহজ হলেও শহুরে জীবনে তা ঝুঁকিপূর্ণ। কেরোসিন ব্যবহার কমাতে দীর্ঘদিন প্রচারণা চালালেও সংকটে আবার সেই পুরনো পদ্ধতিতেই ফিরতে হচ্ছে অনেককে। ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় 60% আসে আমদানির মাধ্যমে। 2025 সালে প্রায় 22 বিলিয়ন মেট্রিক টন এলপিজি আমদানি করেছে ভারত, যার বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ক্ষমতা প্রয়োগ করছে সরকার। সীমিত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে শুধুমাত্র গৃহস্থলীর জন্য। এছাড়া পাইপলাইনের গ্যাস সংযোগ থাকা গ্রাহকদের ক্ষেত্রে 3 মাস পর এলপিজি সরবরাহ বন্ধের পরিকল্পনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট ভারতের জ্বালানি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প ও টেকসই জ্বালানির দিকেই ঝুঁকছে দেশটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্যতম রক্তক্ষয়ী একটি দিন পার করল লেবানন। বিভিন্ন অঞ্চলে বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে 15 জন। বৈরুতে ইস্টার সানডেতে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। আগে কখনো হামলা হয়নি অঞ্চলটিতে, কোনো সতর্কতাও জারি করা হয়নি। জনাহ এলাকায় হামলায় নিহত হয়েছে 5 জন, আহত শিশুসহ অর্ধশতাধিক। দক্ষিণাঞ্চলের একটি গ্রামে হামলায় প্রাণ গেছে শিশুসহ 7 জনের। বৈরুতের পূর্বে আইন সাদে পার্বত্য এলাকায় বিমান হামলায় মৃত্যু হয়েছে অন্তত 3 জনের। আহত আরও
কয়েকজন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে গত 2 মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে প্রাণহানির শিকার কমপক্ষে 1461 জন, আহত প্রায় 4500। ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। রোববার ইস্টার সানডে উপলক্ষে এক ভাষণে তিনি বলেন, এই সংঘাতের অবসান ঘটাতে এবং বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে কূটনীতি অপরিহার্য। এ সময় মিত্র দেশগুলোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। প্রেসিডেন্ট জানান, আলোচনার পথ প্রশস্ত করার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে লেবানন, কিন্তু এখনও কোনো সাড়া দেয়নি ইসরায়েল। লেবাননকে দ্বিতীয় গাজা উপত্যকায় পরিণত করার চেষ্টা করছে ইসরায়েল, এমন দাবিও তোলেন তিনি। এই যুদ্ধে লেবাননের নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1461 জনে এবং আহত হয়েছেন 4430 জন। যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইস্টার সানডের শুভেচ্ছা জানিয়েছে চন্দ্রগামী আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। এক ভিডিওর মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তারা। নভোচারীরা জানায়, মহাকাশযানটির চারপাশে মহাকাশের উপযোগী স্টারের ডিমও লুকিয়ে রেখেছিলেন তারা। চাঁদের কক্ষপথের কাছাকাছি পৌঁছে গেছে আর্টেমিস 2 মিশনের মহাকাশযান অরিয়ন। মিশনের 6ষষ্ঠতম দিনে চাঁদের কক্ষপথে অবস্থান করবে ক্যাপসুলটি। এদিন মহাকাশ থেকে একটি বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবেন 4 নভোচারী, যার স্থায়িত্ব হবে প্রায় 53 মিনিট। একদিন আগে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি, ভিডিও পাঠিয়েছেন নভোচারীরা। গেল 31 মার্চ পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে SLS রকেটে চেপে যাত্রা করে অরিয়ন। রাশিয়ার বন্দর শহর নোভোরোসিস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আহত হয়েছেন অন্তত 8 জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি আবাসিক ভবন ও 2টি বাড়ি। তবে রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি বন্দরটি সরাসরি আঘাত পেয়েছে কিনা তা নিশ্চিত করেনি মস্কো। ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বাড়িয়েছে, যার লক্ষ্য তেল রপ্তানি থেকে আয় কমানো। রাশিয়ার দাবি, 3 ঘন্টায় 148টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার কারণে প্রায় 5 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লেও তা পুনরুদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতালির উপকূলে একটি নৌকা থেকে 32 জন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় 2 অভিবাসন প্রত্যাশীর মরদেহও উদ্ধার হয়। রোববার এই ঘটনা ঘটে। অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি লিবিয়া থেকে এসেছে। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছে। জীবিতদের তথ্য মতে নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। এর মধ্যে সাগরে নিখোঁজ হয়েছে অন্তত 71 জন অভিবাসন প্রত্যাশী। মেডিটেরিয়ান সেভিং হিউম্যানস অ্যান্ড সি ওয়াচ নামের দাতব্য সংস্থাটি জানিয়েছে, উদ্ধারকৃতদের ইতালীয় কোস্ট গার্ডের একটি টহল নৌকায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী এই বছর ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছে অন্তত 683 জন, যা 2014 সালের পর সর্বোচ্চ। যমুনা আইরিসকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।